সো আমরা যে টপিকগুলো পড়তেছিলাম, আমরা যে টপিক পড়ছি সেটা হচ্ছে যে যে দেশ এবং সেই সঙ্গে সঙ্গে তার রাজধানী এবং তার সাথে সাথে কি মুদ্রা আছে সেইগুলা। তো এগুলার মধ্য থেকে আমাদের এখন আসতেছে আছে আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল এবং তার মুদ্রার নাম হচ্ছে আফগানি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি কিন্তু বলে দিচ্ছি যে কোনটা কোনটা আপনারা পড়বেন আর কোনটা কোনটা আপনাদের আর পড়ার দরকার নাই। মায়ানমার যেহেতু আমার পাশের দেশ, সো প্রতিবেশী দেশ না পড়লে তো হয় না, প্রতিবেশীরা রাগ করবে। মায়ানমার, তার রাজধানীর নাম হচ্ছে নাইপিদো। অনেকে ইয়াঙ্গুন টিয়াঙ্গুন ইত্যাদি ইত্যাদি বলে, বাট মনে রাখবেন মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো এবং তার মুদ্রার নাম হচ্ছে কিয়ার্ড। কিয়ার্ড হচ্ছে তার মুদ্রার নাম। এরপর আছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা এবং তার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। মালয়েশিয়া, যে দেশে অনেক মানুষ থাকে, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ওইখানে যায় কাজকর্ম করে আর কি জীবিকা নির্বাহ করে, এটার রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর এবং যে মুদ্রাটা তারা বাণিজ্য করে থাকে বা তাদের যে মুদ্রাটা সেটা হচ্ছে রিঙ্গিট। এবং তারপর আছে ইরান। ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান, তাদের যে মুদ্রা আছে তার নাম হচ্ছে রিয়াল। তারপর আছে ইরাক। ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ এবং তারা যেটা দিয়ে বাণিজ্য করে থাকে তার নাম হচ্ছে দিনার। তারপর লাস্ট আছে ইয়েমেন। ইয়েমেনের রাজধানীর নাম হচ্ছে সানা এবং তাদের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। সো এই যে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে বা যে দেশগুলো এখানে দেওয়া আছে তাদের যে রাজধানী এবং মুদ্রা দেওয়া আছে এইগুলা খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ বলেই আমরা যেগুলা গুরুত্বপূর্ণ সেইগুলো আপনাদের কিন্তু পড়ানোর ট্রাই করছি। সো এরপরে যে দেশটা আছে সেটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে কাতার। আমরা জানি যে কাতারের যে মুদ্রা আছে সেটার মূল্য অনেক বেশি, এটা আমরা কিন্তু পড়ে থাকি মাঝে মধ্যে। কাতার, এটার রাজধানীর নাম হচ্ছে দোহা এবং তার যে মুদ্রা আছে সেটার নাম হচ্ছে রিয়াল। তার নামও কিন্তু রিয়াল। রিয়ালের মধ্যে আবার কিন্তু তফাৎ আছে, যেমন রুপি, পাকিস্তানের রুপি আর ভারতের রুপি কিন্তু এক না, দুই দেশের রুপি কিন্তু আলাদা। ঠিক তেমনি কাতারের যে রিয়াল, সৌদি আরবের রিয়ালের মধ্যেও কিন্তু একটা তফাৎ আছে, সো এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর হচ্ছে কুয়েত। কুয়েতের রাজধানীর নাম হচ্ছে কুয়েত সিটি এবং এদের মুদ্রার নাম হচ্ছে দিনার। এরপর হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ আর মুদ্রার নাম হচ্ছে রিয়াল। ইসরায়েল। ইসরায়েলের রাজধানী হচ্ছে তেল আবিব আর এটার মুদ্রার নাম হচ্ছে শোকেল। শোকেল এর মুদ্রার নাম শোকেল। তুরস্ক, এর রাজধানীর নাম হচ্ছে আনকারা, মুদ্রার নাম হচ্ছে লিরা। এরপর আছে সংযুক্ত আরব আমিরাত, রাজধানীর নাম হচ্ছে আবু ধাবি আর হচ্ছে যে মুদ্রা আছে সেটা হচ্ছে দিরহাম নামে তাকে ডাকা হয়। এরপর আছে সিরিয়া। সিরিয়ার রাজধানী আছে দামেস্কো আর যে মুদ্রা আছে তাকে বলা হচ্ছে পাউন্ড। এই দেশগুলার যে মুদ্রা এবং রাজধানী দুইটাই খুব গুরুত্বপূর্ণ, পড়ে ফেলতে হবে সবগুলা। এরপরে যে দেশ আছে সেটা হচ্ছে উত্তর কোরিয়া। আমরা জানি কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। তো সেই উত্তর কোরিয়া একটা কথা শুনলেই মনে হয় যে এই মনে হয় দিয়ে দিল, মনে হয় মিসাইল তাক করে দিছে, মানে খুবই খ্যাপাটে পাগলাটে রাজা বলা হয়। তো এইটার রাজধানীর নাম, উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে পিয়ং ইয়ং আর মুদ্রার নাম আছে ওন। এরপর আছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম আছে সিউল এবং এদের যে মুদ্রা আছে তার নামও কিন্তু ওন। দুই কোরিয়ারই মুদ্রা হচ্ছে এক, বাট তারা কিন্তু আলাদা দুইটা দেশ। এরপর আছে জাপান। জাপানের রাজধানী হচ্ছে টোকিও এবং মুদ্রা হচ্ছে ইয়েন। এরপর আছে চীন। চীনের রাজধানী হচ্ছে বেইজিং এবং এদের মুদ্রাটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউয়ান। ইউয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলে দিলাম এটা। ইয়ন হচ্ছে চীনের মুদ্রার নাম। জিম্বাবুয়ে, রাজধানীর নাম হচ্ছে হারারে, যেটাকে পূর্ব নামে ডাকা হয় সলসবেরি নামে। আর এদের যে মুদ্রাটা আছে সেটা হচ্ছে ডলার। এখন আপনি যদি জিম্বাবুয়েন ডলার আর আমেরিকান ডলারকে এক করেন তাহলে কিন্তু ভুল হবে। জিম্বাবুয়েতে মানুষজন যত শোনা যায়, ইতিহাসের পাতায় আর কি শোনা যায় বা পত্রিকায় যা পড়া যায় তাতে অনুযায়ী বস্তা করে টাকা নিয়ে যায় আর থলেতে করে বাজার নিয়ে আসে। মানে এত পরিমাণ ওইখানে মুদ্রাস্ফীতি বা এত পরিমাণে আসলে ওইখানে মুদ্রার অবক্ষয় হয়েছে যে বস্তাতে করে টাকা নিয়ে যায় দিচ্ছে আর থলেতে করে বাজার করে নিয়ে বাসায় ফিরতেছে। তো সেটার সাথে আমেরিকার টাকার কিন্তু আবার ডলারের কিন্তু একটা তফাৎ আছে। আমেরিকার ডলার আজকে যদি আমার কাছে $10,000 আমার হাতে থাকতো আমি নিজেকে খুব বড়লোক মনে করতাম, কিন্তু এইটা হচ্ছে যে তফাৎ, যে আমার কাছে এখন যদি আপনি যদি 1 কোটি হারারে মানে যদি জিম্বাবুয়েন ডলার আমাকে এনে দেন আমি নিজের কাছে ফকির মনে করব। তো আমেরিকান ডলার আর জিম্বাবুয়েন ডলারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এরপর যেটা আছে লিবিয়া। লিবিয়ার রাজধানীর নাম হচ্ছে ট্রিপলি এবং তাদের মুদ্রার নাম হচ্ছে ডিনার। মনে রাখতে হবে ডিনার হচ্ছে তাদের মুদ্রার নাম। মার্কিন যুক্তরাষ্ট্র, রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি আর মুদ্রার নাম হচ্ছে ইউএস ডলার। এরপর আছে কানাডা, তার রাজধানীর নাম হচ্ছে অটোয়া
আর তাদের যে মুদ্রা আছে সেটা হচ্ছে কানাডিয়ান ডলার, মানে ডলার ঠিক আছে, বাট ইউএস ডলার আর হচ্ছে কি কানাডিয়ান ডলার, দুইটা কিন্তু একটা আলাদা জিনিস। ওকে, এরপরে যে দেশগুলো আছে এই মোটামুটি আমরা যে বিশ্বের বিভিন্ন দেশগুলা তাদের মুদ্রা কি কি আছে সেইগুলা কিন্তু অলরেডি পড়ে ফেললাম। এখানে আমরা আমাদের সার্কের দেশগুলা কিন্তু অবশ্যই আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে এগুলা কিন্তু একটু বেশি ভালো করে জানতে হবে, এবং সব সময় মোটামুটি যে পাওয়ারফুল দেশগুলো এবং কোনগুলো আপনাদের পড়া লাগবে সেইগুলা কিন্তু এখানে বারবার তুলে ধরা হয়েছে। সো এইগুলো আপনারা একটু খুব সুন্দর করে পড়বেন। এরপরে যেটা আছে সেটাই চলে যায় যে বিশ্বের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, গভীরতম, দ্রুততম কি কি আছে একটু দেখি। তো সর্বপ্রথম আছে বিশ্বের বৃহত্তম কি আছে একটু দেখি, শিরোনাম এবং আছে বৃহত্তম। সর্বপ্রথম আছে মহাদেশ, বিশ্বের সর্ববৃহৎ মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এরপরে আছে দেশ, আয়তনে, আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। এরপরে আয়তনে মুসলিম দেশ, মুসলিম যে বিশ্বের যে দেশগুলো আছে এর মধ্যে আয়তনে সব থেকে বড় হচ্ছে কাজাকিস্তান, কাজাকিস্তান হচ্ছে সব থেকে বড়। এরপরে আছে মরুভূমি, মরুভূমির সব থেকে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি, এটা হচ্ছে আয়তনের দিক থেকে সব থেকে বড় মরুভূমি। এরপরে কি আছে দেখি, এরপর হচ্ছে হ্রদ, হ্রদের মধ্যে সব থেকে বড় হ্রদ আছে কাম্পিয়ান একটা হ্রদ, এই কাম্পিয়ান হ্রদটা হচ্ছে সব থেকে বড়। গ্রহ, গ্রহ সব থেকে বড় গ্রহ সৌরজগতের যে গ্রহ আছে আমরা জানি পৃথিবী, তারপর শুক্র, তারপর শনি আছে, ইউরেনাস আছে, নেপচুন আছে, মঙ্গল, বুধ, এই যে গ্রহগুলো আছে এগুলোর মধ্যে সব থেকে বড় হচ্ছে বৃহস্পতি গ্রহ, এটা মনে রাখতে হবে, বৃহস্পতি গ্রহ হচ্ছে সব থেকে বড়। সূর্যের নিকটবর্তী, সূর্যের নিকটবর্তী গ্রহ হচ্ছে বুধ, পৃথিবীর নিকটবর্তী গ্রহ হচ্ছে শুক্র। এই দুইটা পয়েন্ট কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আপনি যদি ভুল করে ফেলেন যে পৃথিবীর নিকটবর্তী গ্রহ মনে হয় ভাইয়া মঙ্গল, বা মঙ্গল কিন্তু হবে না, মঙ্গল কিন্তু পৃথিবীর নিকটবর্তী না, পৃথিবীর নিকটবর্তী হচ্ছে শুক্র, এটা ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। সো গ্রহের মধ্যে সব থেকে বড় হচ্ছে বৃহস্পতি। দিন, দিন সব থেকে বড় হচ্ছে 21 জুন, এটা হচ্ছে কাদের ক্ষেত্রে, উত্তর গোলার্ধের ক্ষেত্রে। আর 22 ডিসেম্বর হচ্ছে দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে সব থেকে বড় দিন, আমি লিখে দিচ্ছি এখানে 22 ডিসেম্বর, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে। আমরা যারা বাংলাদেশের মানুষজন আছি আমরা হচ্ছে কোথায়, আমরা হচ্ছে উত্তর গোলার্ধের মানুষ, আর আমেরিকা টামেরিকা মেক্সিকো ওরা হচ্ছে দক্ষিণ গোলার্ধের মানুষ, ওদের কাছে সবচেয়ে বড় দিন হবে 22 ডিসেম্বর, সুন্দর করে মনে রাখতে হবে। ফুল, সব থেকে বড় ফুল আছে র্যাফলেশিয়া, র্যাফলেশিয়া হচ্ছে বৃহত্তম একটা ফুল এবং এটা অনেক বড় একটা ফুল। ওকে, এরপরে যে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে মহাসাগর। পৃথিবীর যে 5টা মহাসাগর আছে সেই 5টা মহাসাগরের মধ্যে সব থেকে বড় মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এরপর রয়েছে আছে দেশ, জনসংখ্যায় যদি বলে, আয়তনে তো বলছে আছে রাশিয়া, বাট জনসংখ্যায় তো রাশিয়া না, রাশিয়ার জনসংখ্যা কিন্তু খুব বেশি না। তো জনসংখ্যায় সব থেকে বর্তমানে বেশি আছে চীন, যদিও ভারত বলতেছে আমি উঠবো আমি উঠবো, সরে যা চীন সরে যা আমি আসতেছি, বাট এখনো চীন আসলে জায়গা ধরে রাখছে, আমি এখনো ধরে রাখছে চীন। এরপর আছে জনসংখ্যায় মুসলিমদের মধ্যে যেমন আয়তন আছে কাজাকিস্তান সবচেয়ে বড়, বাট জনসংখ্যায় কিন্তু সব থেকে বড় দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। এরপর আছে সাগর, সাগরের মধ্যে সব থেকে বড় সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগরটা হচ্ছে সব থেকে বড়। শহর, আয়তনের দিক থেকে সব থেকে বড় শহর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ঘড়ি, সব থেকে বড় ঘড়ি হচ্ছে মক্কা ঘড়ি, যেটা সৌদি আরবে অবস্থিত। রাত, সব থেকে বড় রাত হচ্ছে 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে, আর হচ্ছে 21 জুন দক্ষিণ গোলার্ধে, এটা মনে রাখতে হবে। 21 জুন হচ্ছে দক্ষিণ গোলার্ধে, মানে অপোনেন্ট, যেদিন হচ্ছে দক্ষিণ গোলার্ধের দিন বড় হয় ওই দিন উত্তর গোলার্ধে হচ্ছে রাত বড় হয়, আর যেদিন হচ্ছে উত্তর গোলার্ধে হচ্ছে দিন বড় হবে দক্ষিণ গোলার্ধে ওই দিন হচ্ছে রাত বড় হবে। এরপর আছে দেখবো সেটা হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম, এতক্ষণ তো বড় বড় গুলা দেখে ফেলছি, এখন একটু ক্ষুদ্র গুলা মানে ছোট গুলা একটু দেখি কি আছে। তো শতম আছে মহাদেশ, মহাদেশের মধ্যে এসে পৃথিবীর যে 7টা মহাদেশ আছে এই 7টা মহাদেশের মধ্যে সব থেকে ছোট মহাদেশ আছে ওশেনিয়া, তাহলে ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে কে, ওশেনিয়া। মুসলিম দেশ, সব থেকে ক্ষুদ্র মুসলিম দেশ আয়তনের দিক থেকে, দেশটার নাম হচ্ছে মালদ্বীপ। এরপর আছে রাত, উত্তর গোলার্ধের সব থেকে ছোট রাত হচ্ছে 21 জুন, আর দক্ষিণ গোলার্ধের সব থেকে ছোট রাত হচ্ছে 22 ডিসেম্বর। এরপরে রয়েছে আছে দেশ, সব থেকে ক্ষুদ্রতম দেশ,
পৃথিবীর আয়তনের দিক থেকে সব থেকে ক্ষুদ্রতম এবং জনসংখ্যার দিক থেকেও সব থেকে ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। এবং মহাসাগর, সব থেকে ছোট মহাসাগর হচ্ছে আর্কটিক বা অ্যান্টার্কটিক মহাসাগর। অ্যান্টার্কটিক মহাসাগর হচ্ছে সব থেকে ছোট। আর দিন, সব থেকে ছোট দিন উত্তর গোলার্ধের ক্ষেত্রে আছে 22 ডিসেম্বর, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে আছে 21 জুন। মনে রাখতে হবে এটা 21 জুন হচ্ছে দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে। এরপর চলে আসছে দেখি আছে বিশ্বের দীর্ঘতম, মানে সবচাইতে লম্বা চওড়ায় যে কোনটা আছে বেশি সেটা হচ্ছে দীর্ঘতম। তো দীর্ঘতমের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে উড়াল সড়ক সেতু। এটা আসবে না, এটা দরকারও নয় বেশি একটা, বাট পড়ে রাখবেন, একবার চোখের দেখা দেখে রাখেন। সেটা হচ্ছে বাংলা এক্সপ্রেস ওয়ে, যেটা থাইল্যান্ডে অবস্থিত, 54 কিলোমিটার একটা দীর্ঘ এই উড়াল সড়ক সেতু। কৃত্রিম খাল, সব থেকে দীর্ঘতম কৃত্রিম খাল হচ্ছে সুয়েজ খাল। এই সুয়েজ খালটা হচ্ছে সব থেকে বড় কৃত্রিম খাল, যেটা সংযুক্ত করেছে ভূমধ্য সাগর এবং দক্ষিণ ভূমধ্য সাগর এবং আরব সাগর, দুইটা জায়গাকে কিন্তু সংযুক্ত করেছে কে? এই সুয়েজ খাল। নদী, বিশ্বের সর্ববৃহৎ দীর্ঘতম নদী হচ্ছে বা সবচেয়ে বড় নদী হচ্ছে নীল নদ। এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এরপর আছে প্রাচীর। পৃথিবীর সপ্তাচার্যের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে চীনের প্রাচীর। এই চীনের প্রাচীরটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ প্রাচীর। এরপর আছে আমাদের যেটা, সেটা হলো যে খাল, সব থেকে বড় খাল হচ্ছে গ্র্যান্ড খাল। এরপর আছে রেলপথ, সব থেকে বড় রেলপথ হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এটা অনেক লম্বা এবং অনেক দীর্ঘ একটা রেলপথ। প্রবাল প্রাচীর, সব থেকে বৃহত্তম বা দীর্ঘতম প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়াতে অবস্থিত। এরপর আছে সমুদ্র সৈকত, বিশ্বের না, শুধুমাত্র বাংলাদেশের না, বিশ্বেরই সর্ববৃহৎ সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। এটা প্রায় 120 কিলোমিটার দীর্ঘ, এটা মনে রাখতে হবে, 120 কিলোমিটার দীর্ঘ হচ্ছে কক্সবাজার। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে যে বিশ্বের উচ্চতম। এতক্ষণ তো দীর্ঘ মানে কি লম্বাই, মানে কত দূর পর্যন্ত অতিক্রম করছে সেটা বুঝলাম। এখন আছে উচ্চতায়, মানে কি উচ্চ বা লম্বাতে আসলে কে, এটা একটু দেখবো। সেটা হচ্ছে সর্বোত্তম হচ্ছে প্রাণীর মধ্যে সব থেকে উচ্চতম প্রাণী হচ্ছে জিরাফ। জিরাফ কিন্তু সব থেকে উঁচু একটা প্রাণী, মানে গলা টলা দেখবেন যে অনেক উঁচু, যার কারণে জিরাফ হচ্ছে উচ্চতম প্রাণী। রাজধানী, সব থেকে উচ্চতম মানে আছে কি সমুদ্রপৃষ্ঠ থেকে সব থেকে উঁচুতে অবস্থিত শহরের নাম হচ্ছে লাপাস বলিভিয়া। লাপাস বলিভিয়া সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে অবস্থিত। এরপর আছে দেশ, দেশ হচ্ছে তিব্বত। এই দেশটা সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে অবস্থিত। এরপর আছে পর্বত শৃঙ্গ। পর্বত শৃঙ্গের মধ্যে পড়তে হবে সব থেকে বড় পর্বত শৃঙ্গ হচ্ছে এভারেস্ট, যেটা হচ্ছে নেপালে অবস্থিত। তাহলে পর্বত শৃঙ্গ যদি বলে নেপালের এভারেস্টকে দিয়ে দিবেন। এই যে কয়দিন পরে যে হবে, শীতকালে সবসময় দেখা যায় কাঞ্চনজঙ্ঘা হয়, বাংলাদেশের যে পঞ্চগড় থেকে দেখা যায়, হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে, ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘা নাকি দেখা যায়। এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে মূলত এভারেস্টের যে পাহাড় পর্বত আছে ওইগুলা। ওকে, এরপরে যেটা আছে সেটাই যাই, যে সবচেয়ে বড় যে উচ্চতম যে শহর আছে সেগুলোর মধ্যে ওয়েনচুয়াং তিব্বত। তারপর আছে পর্বতমালা, হচ্ছে সব থেকে বড় বা উচ্চতম পর্বতমালা হচ্ছে হিমালয় পর্বতমালা, এটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাওয়ার আছে টোকিও স্কাই টি টাওয়ার, এটা হচ্ছে সব থেকে উচ্চতম টাওয়ার। এরপর আছে হ্রদ, হ্রদের মধ্যে হচ্ছে টিকি কাকা, এটা হচ্ছে বলিভিয়া। এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখবেন যে সব থেকে উচ্চতম পর্বতমালা হচ্ছে হিমালয়। এরপরে চলে যায় দেখি কি আছে। এরপর আছে মালভূমি, সব থেকে উচ্চতম মালভূমি আছে পামির মালভূমি। এই পামির মালভূমি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ উচ্চতম মালভূমি এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর আছে জলপ্রপাত, এটাও গুরুত্বপূর্ণ। সব থেকে উচ্চতম জলপ্রপাত আছে অ্যাঞ্জেল, যেটা আছে ভেনিজুয়েলাতে অবস্থিত, গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আছে বৃক্ষ, বিশ্বের সর্ববৃহৎ উচ্চতম বৃক্ষের নাম হচ্ছে রেড উড, যেটা আছে ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। রেড উড ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। এরপরে যেটা আছে বিশ্বের গভীরতম, মানে আছে মাটির নিচে সব থেকে নিচু জায়গা আসলে কি আছে। গভীরতমের মধ্যে মহাসাগর, বিশ্বের যে 5টা বা পৃথিবীর যে 5টা মহাসাগর আছে এর মধ্যে সবচাইতে যে সর্বপ্রথম এবং দীর্ঘতম প্লাস হচ্ছে সেই সঙ্গে গভীরতম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এরপর রয়েছে আছে সাগর, সব থেকে গভীরতম সাগরের নাম হচ্ছে ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলো মূলত এই সাগরের ভিতরে, তো ক্যারিবিয়ান সাগর আছে গভীরতম সাগর।
এরপরে হচ্ছে উপসাগর, গভীরতম উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগরটা হচ্ছে গভীরতম উপসাগর। বঙ্গোপসাগর কিন্তু একটা উপসাগর, এটা কিন্তু সাগর না বা মহাসাগর না, এটা কি সাগর থেকেও ছোট, তাহলে কি বলে তাকে উপসাগর বলে। এরপর হচ্ছে হ্রদ, হ্রদের মধ্যে সব থেকে গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদকে বলা হয় সব থেকে গভীরতম হ্রদ। এরপর চলে যাচ্ছি, সেটা হচ্ছে বিশ্বের দ্রুততমের মধ্যে প্রথমে হচ্ছে সবচাইতে দ্রুত বেগে আসলে কে যাইতে পারে, এটা হচ্ছে দ্রুততম। তো দ্রুততম মানব যদি বলে তাহলে সেটা হচ্ছে উসাইন বোল্ট। এই ব্যক্তিটা কিন্তু অনেক দ্রুত গতিতে কিন্তু দৌড়াইতে পারে এবং তিনি কিন্তু রেকর্ড সৃষ্টি করে তুলে গেছে। সো দ্রুততম মানব হবে কে, উসাইন বোল্ট। প্রাণী, সব থেকে দ্রুততম প্রাণীর নাম হচ্ছে চিতাবাঘ। এটা মনে রাখতে হবে যে এ কিন্তু অনেক দ্রুত গতিতে দৌড়াইতে পারে এবং খুব দ্রুত গতিতে দৌড়ায় যায় সে শিকার করতে পারে। চিতাবাঘ হবে সবচেয়ে দ্রুততম প্রাণী। আর সাপ, দ্রুত গতিতে সাপ তো এমনিতে খুব স্থির ভাবে যায়, বাট সাপের মধ্যেও কিন্তু দ্রুত গতি আছে, সেটা হচ্ছে আফ্রিকার কালো মাম্বা। আফ্রিকার কালো মাম্বা হচ্ছে সবচাইতে দ্রুত গতির সাপ। এরপরে পড়তে হবে সেটা হচ্ছে পাখি। পাখিরা তো আকাশ দিয়ে ওড়ে, তো আকাশ দিয়ে উড়লেও এদের গতি কিন্তু খুব বেশি হতেও পারে, আবার কিন্তু কিছু কিছু পাখির গতি কিন্তু কম। যেমন ধরেন যে পেঙ্গুইন তো উল্টেই পারে না, পেঙ্গুইন তো একটা পাখি বাট উল্টেই পারে না। তো বলা হয় থাকে এমন যে আলস্যতার কারণে পেঙ্গুইন তার উড়ার সক্ষমতা হারিয়েছে। পেঙ্গুইন নাকি আগে প্রচুর অলস ছিল, যার কারণে ওই দানা দিয়ে কাজ টাজ না করার কারণে একসময় ওর সেই ক্ষমতা নাকি হারাই গেছে। সো যা হোক, পাখির মধ্যে সব থেকে দ্রুত গতির পাখি হচ্ছে সুইফট বার্ড। এবং মাছের মধ্যে সব থেকে দ্রুততম মাছ হচ্ছে টুনা মাছ। এই দুইটা জিনিস মনে রাখতে হবে, দ্রুত গতির মাছ টুনা মাছ। সো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন দেশের জাতীয় পতাকা। তো প্রত্যেকটা দেশের একটা স্বাধীন জাতীয় পতাকা থাকে, তো সেই জাতীয় পতাকা গুলো সম্পর্কে আমরা এখন একটু ইনফরমেশন গুলো দেখবো যে আসলে কি কি আছে বা না আছে, এগুলো একটু দেখি। তো ফার্স্ট অফ অল হচ্ছে বিশ্বের প্রাচীনতম জাতীয় পতাকা হচ্ছে ডেনমার্কের। ডেনমার্ক যে দেশটা আছে, এই দেশটার জাতীয় পতাকা হচ্ছে বিশ্বের সবচাইতে আগের জাতীয় পতাকা, মানে তারা সবার আগে থেকে জাতীয় পতাকা ব্যবহার করে। ইউনিয়ন জ্যাক, এই যে ইউনিয়ন জ্যাক এই শব্দটা বলা হয় হচ্ছে ব্রিটেনের জাতীয় পতাকাকে ইউনিয়ন জ্যাক নামে ডাকা হয়। মুসলিম দেশ না থাকা সত্ত্বেও সিঙ্গাপুরের জাতীয় পতাকায় চাঁদ তারা আছে। চাঁদ তারা মোটামুটি যা দেখবেন, মানে পৃথিবীর যত পতাকা আছে আপনারা দেখেন যে সবগুলাই মোটামুটি মুসলিম দেশ, শুধুমাত্র সিঙ্গাপুর এই দেশটা মুসলিম দেশ না, তারপরেও এখানে কিন্তু চাঁদ তারা এগুলা কিন্তু প্রতীয়মান। সুইজারল্যান্ড ও ভ্যাটিকান সিটি জাতীয় পতাকা হচ্ছে বর্গাকৃতির। সুইজারল্যান্ড আর ভ্যাটিকান সিটি এটা হচ্ছে বর্গাকৃতির, সাধারণত বর্গাকৃতির হয় না, তবে যদি দৈর্ঘ্য প্রস্থ সমান হয় না। বাট সুইডেন আর আছে ভ্যাটিকান সিটি, এটা জাতীয় পতাকা হচ্ছে বর্গাকৃতির। সাইপ্রাস এবং কসোভোর জাতীয় পতাকায় মানচিত্র রয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকায় কিন্তু মানচিত্র ছিল, শিবনারায়ণ দাস যে জাতীয় পতাকাটা ডিজাইন করছিল সেটাই মানচিত্র ছিল, কিন্তু বর্তমানে যে জাতীয় পতাকা কামরুল হাসানের ডিজাইনে সেটাই কিন্তু আর মানচিত্র নাই। বাট এই যে কসোভো এবং সাইপ্রাস এই দুইটা দেশের জাতীয় পতাকা আছে, মানচিত্র আছে। সৌদি আরব আর ইরানের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত করা হয় না, কারণ সৌদি আরব আর ইরান এই দুইটা দেশের জাতীয় পতাকায় কালেমা আছে, যেটা মুসলমান ধর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সো মুসলমানরা এই জন্য কালেমাকে তারা কখনো নিচু করতে চায় না, এই জন্য সৌদি আরব আর ইরানের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত করা হয় না। বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে মিল রয়েছে দুইটা দেশের, একটা হচ্ছে জাপানের সাথে আর একটা হচ্ছে পালাও। এই দুইটা দেশের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে, মনে রাখতে হবে পালাও আর জাপানের জাতীয় পতাকার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকার একটা মিল রয়েছে। যেমন বাংলাদেশের জাতীয় পতাকা কি, সবুজের মাঝে লাল, সে তো উড়বেই চিরকাল, সেই সবুজ যেমন লাল একটা ব্যাপার রয়েছে। জাপানের জাতীয় পতাকায় দেখবেন যে সেটা কেমন হয়ে থাকে, সেটা হচ্ছে মাঝখানে লাল আর বাইরে হচ্ছে সাদা। সো লালটা তো কমন, আর সাদাটা না থাকলেও অন্তত পক্ষে আকার আকৃতি তো সেম হওয়ার কারণে বলা হয়ে থাকে জাপান আর বাংলাদেশের পতাকার কিন্তু একটা মিল রয়েছে। ওকে, পরবর্তীতে চলে যাই, দেখি কি আছে, কোন দেশের জাতীয় পতাকায় কি আছে এগুলো এখন একটু দেখব। তো সর্বপ্রথম যেটা আছে সেটা আছে নেপাল, পার্শ্ববর্তী দেশ। নেপালের জাতীয় পতাকা যদি দেখবেন ওইখানে আছে চাঁদ আর সূর্য পাবেন। তারপর আছে ভুটানের পতাকায় পাবেন আছে বর্জ্য ড্রাগন। যেহেতু ভুটান কাছে বর্জ্যপাতের দেশ হিসেবে ডাকা হয়, বা বর্জ্য ড্রাগনের দেশ হিসেবে ডাকা হয়, যার কারণে ওদের পতাকায় আপনি পাবেন আছে বর্জ্য
ড্রাগন। এরপর আছে জাম্বিয়া, জাম্বিয়ার পতাকা আছে ঈগল, নট গুরুত্বপূর্ণ। আফগানিস্তান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আফগানিস্তানের জাতীয় পতাকায় আপনি যেটা পাবেন সেটা হচ্ছে মসজিদ। এরপর আছে ইসরায়েল, গুরুত্বপূর্ণ, ইসরায়েলের জাতীয় পতাকায় পাবেন ইহুদি প্রতীক ক্রিস্টাল, ইহুদি প্রতীক আছে ক্রিস্টাল, ওদের এখানে এরকম একটা সিম্বল আছে, দেখবেন জাতীয় পতাকায় এইভাবে একটা সিম্বল আছে, সাদা কিছু স্টার টিস্টার আছে এরকম আর কি, ইহুদি প্রতীক ক্রিস্টাল। লেবাননের জাতীয় পতাকায় পাবেন আছে গাছ। ওকে, এরপরে দেখি কি আছে, এরপর আছে মালদ্বীপ, মালদ্বীপের জাতীয় পতাকায় পাবেন হচ্ছে আপনি চাঁদ, দেখেন আপনারা চাঁদ দেখবেন। আলজেরিয়া, আজারবাইজান, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর। আমি আবার বলতেছি কি কি আছে একটু দেখেন, আলজেরিয়া, আজারবাইজান, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর। এই যে দেশগুলো আছে এই দেশগুলোর জাতীয় পতাকায় আপনারা পাবেন চাঁদ আর তারা, চাঁদ আর তারা পাবেন আছে এই দেশের জাতীয় পতাকা গুলাতে। এরপরে আস্তে আস্তে কোন সংস্থার জাতীয় পতাকা কেমন, আসলে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পতাকা, যেমন যদি বলি বাংলাদেশের জাতীয় পতাকায় কিন্তু চাঁদ, সূর্য, তারা, ঈগল, চন্দ্র, ময়ূর পাখি ইত্যাদি কোনো কিছুই কিন্তু আপনি পাবেন না, কারণ বাংলাদেশের জাতীয় পতাকা হচ্ছে সবুজের মাঝে লাল, সে তো উড়বেই চিরকাল, সবুজ আর লাল দিয়ে বর্গাকার, বর্গাকার বলতে আয়তকার একটা পতাকা। সো এই জন্য আসলে সব দেশের জাতীয় পতাকায় এই সিম্বল গুলো না থাকার কারণে সেগুলো লেখা হয় নাই, যে দেশগুলোতে আছে সেগুলো আমরা এখানে কিন্তু তুলে দিছি, এবং তার ভিতর আসলে ইম্পর্টেন্ট কোনগুলা সেগুলা এখানে তুলে দেওয়া। সো এইগুলা কিন্তু সবগুলা কিন্তু মনে রাখতে হবে। ওকে, পরবর্তীতে চলে যায় দেখি কি আছে, যে বিভিন্ন দেশের যে সংগঠনগুলো আছে, যেমন জাতিসংঘ আছে, আফ্রিকান ইউনিয়ন আছে, সার্ক আছে, এই যে বিভিন্ন সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠনের একটা পতাকা থাকে। তো এই সংগঠনের পতাকা গুলা নিয়ে এখন আমরা একটু পড়বো, যে কোন সংস্থার পতাকায় কি আছে। আফ্রিকান ইউনিয়ন, এর জাতীয় পতাকায় আছে তারকা আছে 53টি তারকা আছে, 53টি তারকা আছে। এরপর আছে ইউরোপীয় ইউনিয়ন, এর জাতীয় পতাকায় 12টি তারকা আছে, 12টি তারকা। এরপর আছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার বা WWF, এর যে পতাকা আছে সেখানে আপনি পাবেন আছে পান্ডা, পান্ডা পাবেন, পান্ডা কিন্তু আবার খুব মানে বাস টাস খায় আর কি, বাস খায়, তো সেখান থেকে পান্ডার নামটা পাবেন আছে এইখানে। ওকে, তো এরপরে যেটা আছে সেটা আছে আরব লীগ, আরব লীগের যে পতাকাটা আছে সেখানে আপনি পাবেন হচ্ছে চাঁদ, মানে এখানে এটা আরব লীগের পতাকায় পাবেন হচ্ছে চাঁদ। আফ্রিকান ইউনিয়নের 53টি তারকা, ইউরোপীয় ইউনিয়নে 12টি তারকা, তারপরে WWF অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এখানে পাবেন পান্ডা, এবং লাস্টে যেটা আছে আরব লীগ, সেখানে পাবেন হচ্ছে চাঁদ। এগুলো একটু মনে রাখবেন যে কোন দেশের কোন সংস্থার পতাকায় কি পাওয়া যায়। এরপরে আসতে হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন বা OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন, এইখানে পাবেন অর্ধচন্দ্র, পৃথিবীর মানচিত্র, কাবাঘর, অর্ধচন্দ্র, এরকম অর্ধচন্দ্র পাবেন, পৃথিবীর যে মানচিত্র আছে এরকম যে মানচিত্র আছে সেটা পাবেন, এবং সেই সঙ্গে সঙ্গে কাবাঘর পাবেন OICর পতাকায়। এরপর আছে কমনওয়েলথ অফ নেশন, কমনওয়েলথ অফ নেশন, এর পতাকাতে আপনি পাবেন পৃথিবীর মানচিত্র, ওইখানে পৃথিবীর মানচিত্র পাওয়া যায়। দ্য ইউনাইটেড নেশন বা ইউএনএ, এর পতাকায় পাবেন পৃথিবীর মানচিত্র ও দুটি জলপাই পাতা। এই যে জলপাই পাতা এটা হচ্ছে শান্তির প্রতীক, সো শান্তির প্রতীক হিসেবে যেহেতু জলপাই পাতা আছে, সো পৃথিবীর মানচিত্র আছে, তার পাশে আবার দুই পাশে দুইটা জলপাই পাতা আছে, এটা শান্তির প্রতীক হিসেবে দেখা হয়। অলিম্পিক, যে অলিম্পিক আমরা খেলে থাকি বা এখানে স্বর্ণ পদক পাওয়া আসলে খুব গৌরবের একটা জায়গা, সেই অলিম্পিকে সাধারণত হচ্ছে 5টি বৃত্ত থাকে, এইভাবে এইভাবে 5টা বৃত্ত দেখতে পাবেন, এইভাবে থাকে 5টা বৃত্ত থাকে, এটা হচ্ছে অলিম্পিকের প্রতীক। সো মনে রাখবেন এই পয়েন্টগুলো একটু খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা এই যে এতক্ষণ ধরে যেগুলা পড়লাম, এই যে পতাকা গুলা পড়লাম, দীর্ঘতম উচ্চতম গুলা পড়লাম, এখন আমরা কিছু প্র্যাকটিস করব, প্র্যাকটিস MCQ করব। তো চলেন কিছু প্র্যাকটিস MCQ করি বা ইনস্ট্যান্ট প্র্যাকটিস আর কি। সো ফার্স্ট অফ অল প্রথম যে প্রশ্নটা আছে যে ভারতের জাতীয় পাখি কি? রাজহাঁস, ঈগল, ময়ূর এবং কবুতর। তো কবুতর তো আমরা জানি যে শান্তির প্রতীক, বাট শান্তির প্রতীক হলো ভারতের কিন্তু রাষ্ট্রীয় যে জাতীয় পাখি সেটা কিন্তু আসলে কবুতর না। বাংলাদেশের যেমন জাতীয় পাখি আছে রয়্যাল বেঙ্গল টাইগার, ভারতের তেমনি জাতীয় পাখি হচ্ছে ময়ূর, মনে রাখবেন এটা। বাংলাদেশের আছে রয়্যাল বেঙ্গল টাইগার, ভারতের হচ্ছে কি ময়ূর। এবার 2 নম্বরে যাই, বিশ্বের প্রাচীনতম পতাকা কোন দেশের? বাংলাদেশের, ভারতের, কানাডার, ডেনমার্কের। সো আমরা কিন্তু পড়ে আসছি যে বিশ্বের সব থেকে প্রাচীনতম পতাকা হচ্ছে ডেনমার্কের। এরপর পয়েন্টে যাই,
লোক সংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? লোক সংখ্যায়, নট আয়তনে। আয়তনে একটা বিষয় থাকে আর লোক সংখ্যা একটা থাকে। তো লোক সংখ্যায় বিশ্বের সব থেকে ছোট দেশ হচ্ছে ভুটান, সিঙ্গাপুর, নাইরো, নাকি হচ্ছে ভ্যাটিকান সিটি। তো একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি দেখেন যে লোক সংখ্যা এবং জনসংখ্যা এবং সেই সঙ্গে সঙ্গে আয়তন সব দিক থেকেই পৃথিবীর সব থেকে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এটা কিন্তু নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছে, সো এটা কিন্তু নেট। ভ্যাটিকান সিটি নট অনলি ফর জনসংখ্যা বাট অলসো এটা হচ্ছে আয়তনের দিক থেকেও বিশ্বের সব থেকে ছোট দেশ। এরপরে 4 নম্বর প্রশ্নে যাই, সেটা হচ্ছে আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? তো বিশ্বের সব থেকে বড় দেশ হচ্ছে আয়তনের দিক থেকে, এটা মনে রাখতে হবে। আয়তনের দিক থেকে বিশ্বের সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া, আর কানাডা হচ্ছে দ্বিতীয়, মনে রাখতে হবে এটা। আর জনসংখ্যার দিক থেকে বর্তমানে বিশ্বে প্রথম হচ্ছে চীন, দ্বিতীয় বর্তমানে এখনো ভারত আছে, বাট ভারত প্রথম হয়ে যাবে, হয়তোবা প্রথম হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে সঠিক উত্তর হবে কোনটা? রাশিয়া হবে সঠিক উত্তর। এরপর আছে 5 নম্বর, পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকার জাতি পিগমি এরা হচ্ছে পৃথিবীর সব থেকে ক্ষুদ্র জাতি বা খর্বাকার, মানে যারা আছে মানে উচ্চতায় আছে সবচেয়ে ছোট। আর দেশের আদিবাসী, কোন দেশের আদিবাসী, মানে এরা আসলে কোন দেশে বসবাস করে বা কোন দেশে আসলে এদের বাস বা আদিবাসী? কঙ্গো, লামাবিয়া, ইথিওপিয়া, হাইতি। তো পিগমিদের পাওয়া যাচ্ছে কঙ্গো প্রজাতন্ত্রে। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? ক নাম্বার, কঙ্গোতে। ওকে। এরপরে কি আছে, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? তো সূর্য, এই যে নক্ষত্রটা আছে এর চারপাশে কিন্তু এইভাবে বলাই করে সূর্যের চারপাশে এইভাবে বলাই করে কিন্তু গ্রহগুলো ঘোরে বা অবস্থান করে। তো পৃথিবীর যদি আমরা একটু লক্ষ্য করি, এইভাবে যদি গ্রহগুলা থাকে, তো সূর্যের খুব কাছাকাছি যে গ্রহ আছে সেটাকে বলা হচ্ছে বুধ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে শুক্র, তারপরে আছে পৃথিবী, তারপর আছে মঙ্গল, তারপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এইগুলো আছে। শনি, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন এগুলা কিন্তু আছে। নেপচুন, ইউরেনাস আছে আর কি, এইভাবে সজ্জিত আছে। সব থেকে দূরে আছে ইউরেনাস হচ্ছে সব থেকে দূরে। তো সূর্যের সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ, তারপরে দ্বিতীয় হচ্ছে শুক্র, তৃতীয় হচ্ছে পৃথিবী, চতুর্থ মঙ্গল। তো সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কিন্তু 15 কোটি কিলোমিটার, মনে রাখতে হবে এটা, 15 কোটি কিলোমিটার। তো দেখা যায় কি পৃথিবীর সব থেকে কাছের গ্রহ পৃথিবীর, এখন কনফিউশন লাগে ভাই এদিকে শুক্র আছে ওইদিকে মঙ্গল আছে, আমরা তো খালি আছে মঙ্গল নিয়ে গবেষণা করতে পারলে বাঁচি, তাইলে ভাই মার মঙ্গলে মার। বাট মনে রাখতে হবে পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হচ্ছে শুক্র, এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবেই। সূর্যের সবচাইতে কাছের গ্রহ বুধ, পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হচ্ছে শুক্র। আপনি কিন্তু মঙ্গল দিলে একেবারে সুন্দর করে 2টা রসগোল্লা পাইবেন। সো রসগোল্লা যদি না পাইতে চান তাহলে কিন্তু দিবেন হচ্ছে শুক্র। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যায়, দেখি কি ওয়েট করতেছে আমাদের জন্য। হারারে এর পূর্ব নাম কি? সেটা হচ্ছে সলসবেরি, ফরমোজা, পেট্রোগ্রাড, রোডেশিয়া। হারারে এটা হচ্ছে জিম্বাবুয়ের রাজধানী। তো জিম্বাবুয়ের পূর্ব নাম হচ্ছে দক্ষিণ রোডেশিয়া। জিম্বাবুয়ে এই দেশটার পূর্ব নাম হচ্ছে দক্ষিণ রোডেশিয়া। আর হারারে এর পুরো নাম হবে হচ্ছে সলসবেরি। সো সঠিক উত্তরটা হবে হচ্ছে ক, সলসবেরি। সুন্দর করে মনে রাখতে হবে, সলসবেরি হচ্ছে হারারের পূর্ব নাম। 8 নম্বরে চলে যাই, বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? তো নিষিদ্ধ শহর নামে পরিচিত হচ্ছে লাসা বা তিব্বত, তারপর হচ্ছে উলান বাটোর, পিয়ং ইয়ং, কাবুল। তো কাবুল তো আফগানিস্তানের রাজধানী, পিয়ং ইয়ং তো আমরা সবাই জানি সেটা হচ্ছে উত্তর উত্তর কোরিয়ার। তো এই যে দেশগুলো আছে, এখানে যে শহরগুলো আছে, এখানে শহর বলছে, দেশ যদি বলে তাহলে সেটা হবে তিব্বত, আর শহর যদি বলে তাহলে সেটা দিবেন হচ্ছে লাসা। তাহলে নিষিদ্ধ শহর বা দেশ যদি বলে তাহলে সেটা হবে লাসা, তিব্বত। এটা সুন্দর করে মনে রাখতে হবে। এরপর আছে কাস্পিয়ান সাগর একটি কি? কাস্পিয়ান কিন্তু আছে দীর্ঘতম সাগর, বৃহত্তম সাগর, গভীরতম হ্রদ, বৃহত্তম লবণ হ্রদ। তো এটা কাস্পিয়ান কিন্তু আসলে সাগর বলছে, তো কাস্পিয়ান তো বোঝাই যাচ্ছে যে একটা সাগর, বাট এটা হবে সে গভীরতম একটা
হ্রদ, অর্থাৎ সঠিক উত্তর হবে হচ্ছে গোয়া। সাগর দেখে ভুল করা যাবে না, কাম্পিয়ানরে সাগর দেখে আমরা কাম্পিয়ান সাগর বানাই দিলে কাজ হবে না, কিন্তু এটা কি হবে, একটা দীর্ঘতম হ্রদ। এরপরের প্রশ্নে চলে যায় 10 নম্বরে। ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয় কত সালে? ফরাসি বিপ্লবটা একটা যুগান্তকারী সময় ছিল, যে বিপ্লবটা খুব দরকার ছিল ওই সময়। তো ফরাসি বিপ্লবটা হয়েছিল মূলত হচ্ছে 1789 সালে, এবং ফরাসি বিপ্লবে মাধ্যমে কিন্তু ফরাসিতে অনেক কিছুর পরিবর্তন ঘটে। 1789 সালে ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়। এরপরে 11 নম্বর প্রশ্নটা একটু দেখি, যে ইংল্যান্ডের ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় কত সালে? তো আমরা সবাই মোটামুটি পড়াশোনা করতে 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 হাফেজ হয়ে গেছি, যে ভাইয়া 6 দফারে বলা হয় ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টা। বাট আমরা কিন্তু জানি না ভাই ম্যাগনা কার্টাটা আসলে কি। তো ম্যাগনা কার্টাটা হচ্ছে জমিদারের যে অধিকার থাকে সেটাকে খর্ব করা হয়েছিল, অর্থাৎ শাসনকর্তাদের কিছুটা অধিকার আছে যে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদেরকে দেওয়া হয়েছিল, এটাই হচ্ছে মূলত হচ্ছে ম্যাগনা কার্টা। তো ম্যাগনা কার্টা এটা হচ্ছে স্বাক্ষরিত হয়েছিল হচ্ছে 1215 সালে, 1215 সালে। এরপর হচ্ছে ইউরোপের কোন দেশের আকৃতি অনেকটা জুতার মতো? তো জুতার মতো মানে হচ্ছে বুটের মতো। তো ইউরোপের একটা দেশ আছে যার আকৃতি দেখতে অনেকটা হচ্ছে বুটের মতো, দেশটার নাম হচ্ছে ইতালি। ইতালি এই দেশটাকে কিন্তু দুইটা নামে ডাকা হয়, একটা হচ্ছে ইউরোপের বুট বা পৃথিবীর বুট নামে ডাকা হয়, কারণ জুতার মতো দেখতে। সেই সঙ্গে সঙ্গে মনে রাখবেন আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ছিদ্রায়িত দেশ, ছিদ্রায়িত দেশ হিসেবেও কিন্তু ডাকা হয়। কারণ ইতালির ভিতর দুইটা দেশ আছে, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, আর সেই সাথে আছে সান ম্যারিনো। সান ম্যারিনো যেহেতু দুইটা দেশ আছে এর ভিতরে অবস্থিত, যার কারণে ইতালিকে ছিদ্রায়িত দেশ বলা হয়। ছিদ্রায়িত দেশ আরো একটা আছে, দেশটার নাম দক্ষিণ আফ্রিকা। তাহলে পৃথিবীতে কোন দেশের আকৃতি অনেকটা জুতার বুটের মতো? দেশটার নাম হবে হচ্ছে ইতালি। খুব সুন্দর করে মনে রাখতে হবে ইতালি। বাকি যে টপিক গুলো আছে সেগুলো প্র্যাকটিসও করলাম, ইনস্ট্যান্ট প্র্যাকটিস করলাম, এবং আমরা কি কি পড়ছি সে বিষয়গুলো, যে দীর্ঘতম লংতম কি কি আছে, দেশের মুদ্রা, তারপরে জাতীয় অর্থনৈতিক বিষয়াবলী, পতাকা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করলাম। এবং এখান থেকে আপনার নার্সিং অ্যাডমিশন টেস্টে কিন্তু একটা বা দুইটা মার্ক কিন্তু আপনি কমন পাবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। মেডিবির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।